যে সিপিএমকে যদি খোঁচা না দিই, সিপিএম যদি আগের মতো বেড়ে ওঠে, তাহলে এ রাজ্যের তৃণমূল কংগ্রেস এবং বিজেপির পক্ষে ব্যাপারটা বিষয় অনেকটা কঠিন হয়ে যাবে। এ রাজ্যের বামেদের মুখ্যমন্ত্রীর মুখ কে? যিনি আগে তার প্রশাসনিক দক্ষতা, তার ক্ষমতা তিনি দেখিয়েছেন। এই নামটাই যথেষ্ট, কারণ গত কয়েক দশক ধরে বাংলার রাজনীতিতে তিনি একটি পরিচিত মুখ শুধু নন, তিনি একজন হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী বটে। 5 বছর তিনি মেয়র থাকাকালীন অনেক কিছু পরিবর্তন ঘটিয়েছিল। নমস্কার, শুরু করছি দাদা দিদির রাজনীতি। বাংলায় ভোটের দামামা বেজে গিয়েছে এবং সেই 26-এর বিধানসভা নির্বাচনের জন্য সমস্ত রাজনৈতিক দল তার নিজেদের রণকৌশল কিভাবে তারা করবে, কিভাবে তারা এগোবে, ইতিমধ্যেই সেই প্রস্তুতি চলছে। সিপিএম, কংগ্রেস, বিজেপি, আইএসএফ, তৃণমূল কংগ্রেস প্রত্যেকেই তারা নিজের নিজের মতো গুটি সাজাতে শুরু করেছে। শাসক দল তৃণমূল কংগ্রেস তারা ইতিমধ্যেই তাদের অবস্থান কিভাবে তারা এগোবে তারা ধীরে ধীরে জানান দিয়েছে। বিজেপি তারা কি অবস্থানে যাবে 26-এর নির্বাচনে তারাও কিন্তু বেশ খানিকটা ইঙ্গিত দিয়েছে। কিন্তু চর্চায় এ রাজ্যে সিপিএম এবং অবশ্যই বামফ্রন্ট। বামেরা কি করবে এইটাই এখন আলোচনা সর্বত্র। কেন এই আলোচনা? বামেরা তো এ রাজ্যে বসন্তের কোকিল নয়। তারা সারা বছর ছোট ছোট মিছিল, সমাবেশ, সভা করে তাদের যে অস্তিত্ব, তাদের যে লড়াইয়ের ময়দানে থাকা, সেটা বারবার তারা প্রমাণ করেছে। সেটা শুধু নির্বাচনের জন্য নয়, 365 দিনকে আমরা দেখি বিভিন্ন সময় পাড়া মহল্লায় সভা সমাবেশ তারা করে, মিছিল করে। কিন্তু এই নির্বাচনের আগে হঠাৎ করে এ রাজ্যের শাসক দল এবং অবশ্যই বিজেপি সিপিএমকে খোঁচা দিতে শুরু করেছে। কিন্তু কেন তাদেরকে খোঁচা দিচ্ছে? তারা তো এমনিতেই এ রাজ্যে শূন্য, তাহলে তাদেরকে খোঁচা দেওয়ার কারণ কি? তারা কিন্তু জানে যে সিপিএমকে যদি খোঁচা না দিই, সিপিএম যদি আগের মতো বেড়ে ওঠে, তাহলে এ রাজ্যের তৃণমূল কংগ্রেস এবং বিজেপির পক্ষে ব্যাপারটা বিষয় অনেকটা কঠিন হয়ে যাবে। তবে মূল আলোচনায় হচ্ছে বিষয় নিয়ে আমাদের আজকের এই দাদা দিদির রাজনীতিতে সম্পূর্ণ ভিডিওটা দেখুন, কারণ এ রাজ্যের বামেদের মুখ্যমন্ত্রীর মুখ কে? এ রাজ্যে বামেদের মুখ্যমন্ত্রীর মুখ কে? জোট নিয়ে বহু আলোচনা হচ্ছে। 50 আসন চাইছে নওশাদ সিদ্দিকী, 179টা চাইছে সিপিএম, আরএসপি ফরওয়ার্ড ব্লক মিলিয়ে তারা 294-এর টার্গেটে এগোচ্ছে। কিন্তু টার্গেট এগোলে কি হবে? মানুষ কাকে দেখবেন বামেদের মুখ্যমন্ত্রী হিসাবে? সেই প্রশ্নই আজকে আমরা তুলে ধরব। আপনারা জানেন যে গত একের পর এক নির্বাচনে বামেদের যে ভরাডুবি, সেই বামেদের ভরাডুবির পরে মানুষ এখনও তারা মনে করেন যে সিপিএম তো শূন্য, তাদের ভোট দিয়ে কি হবে। তাই এবারে আলিমুদ্দিন স্ট্রিট, সমগ্র বামফ্রন্ট তারা এমন একটা মানুষের মুখ মূলত ভোট ময়দানে তুলে আনতে চাইছে, যিনি আগে তার প্রশাসনিক দক্ষতা, তার ক্ষমতা তিনি দেখিয়েছেন। কিভাবে একটা প্রশাসন চালাতে হয় তিনি তা স্পষ্ট করেছেন। 5 বছর ধরে একটা প্রশাসন কিভাবে এগোতে পারে, কতটা উন্নয়নমূলক কাজ করতে পারে, কিভাবে তার পরিবর্তন ঘটাতে পারে, তা সমস্তটাই তিনি কিন্তু দেখিয়েছেন এবং চাক্ষুষ দেখেছে অবশ্যই সেটা শহরবাসী। কিন্তু রাজ্যের মানুষ তাকে দেখেছেন বিভিন্ন লড়াইয়ের মধ্যে দিয়ে, কখনো তাকে রাজনীতির ময়দানে, কখনো বা আদালতের চৌহদ্দির মধ্যে। হ্যাঁ, ঠিক শুনেছেন, ঠিক ভাবছেন।
বিকাশ রঞ্জন ভট্টাচার্য। বিকাশ রঞ্জন ভট্টাচার্য এমন একটা মুখ, যে মুখটা মানুষকে নতুন করে চেনানোর কোনো দরকার নেই। এই নামটাই যথেষ্ট, কারণ গত কয়েক দশক ধরে বাংলার রাজনীতিতে তিনি একটি পরিচিত মুখ শুধু নন, তিনি একজন হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী বটে। তিনি কলকাতা পুরসভার মেয়র ছিলেন 5 বছর। তিনি মেয়র থাকাকালীন অনেক কিছু পরিবর্তন ঘটিয়েছিল, বিশেষ করে দোকানের ওপরে যে সাইনবোর্ড, সেই সাইনবোর্ডে ইংরাজিতে, উর্দুতে বা হিন্দিতে নয়, বাংলায় যখন ব্যবসা করছেন তাহলে বাংলা হরফে লিখতে হবে। একথা বিকাশ রঞ্জন ভট্টাচার্য বহুকাল আগে বলেছিল, কিন্তু আজকে যেতে দেখা যাচ্ছে অনেকেই বাংলা নিয়ে অনেক চর্চা করছেন, বাংলার প্রতি প্রেম, বাঙালির প্রতি প্রেম অনেকেই হয়তো দেখাচ্ছেন। কিন্তু বিকাশ রঞ্জন ভট্টাচার্য যেদিন ভেবেছিলেন, তখন হয়তো আজকে যারা ভাবছেন সেদিন তারা স্বপ্নেও ভাবতে পারেননি যে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সেই ভাবনা এখনও পর্যন্ত ইমপ্লিমেন্ট করতে পারেনি বর্তমান কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। তাই স্বাভাবিকভাবেই 2026-এর বিধানসভা নির্বাচনে বামেদের মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী যদি বিকাশ রঞ্জন ভট্টাচার্য হয়, তাহলে তো কোনো কথাই নেই। তিনি বহুবার আগে নির্বাচনে গিয়েছেন, নির্বাচনে লড়েছেন, কিন্তু অনেকের প্রশ্ন আসতে পারে তিনি তো রাজ্যসভার সদস্য। হ্যাঁ, একথা ঠিক, তিনি 6 বছর রাজ্যসভার সদস্য ছিলেন। চলতি মাসেই তার রাজ্যসভা পদ অর্থাৎ মেয়াদ, সেই মেয়াদ শেষ হচ্ছে। তাই তিনি বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। ইতিমধ্যেই রাজ্য কমিটি, কেন্দ্রীয় কমিটিতে এই নিয়ে জোর চর্চা শুরু হয়ে গিয়েছে এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্য যদি বামেদের মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী হয় বা জোটের পদপ্রার্থী হয়, তাহলে কারোর কোনো আপত্তি থাকতে পারে না। একথা ঠিক। 26-এর নির্বাচনের আগে একের পর এক এ রাজ্যের শিক্ষক নিয়োগ দুর্নীতি এবং যে দুর্নীতির পর্দাফাঁস করেছিলেন একদিকে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, এবং তার সাথে সমস্ত নথি, তিনি এই দুর্নীতির যে বিপুল পরিমাণে দুর্নীতি হয়েছিল সেই দুর্নীতির তথ্য তুলে দিয়েছিলেন, তার নাম বিকাশ রঞ্জন ভট্টাচার্য। 26,000-এর যে চাকরি বাতিল, যেখানে অযোগ্য যারা চাকরি পেয়েছিল, যারা অর্থের বিনিময়ে চাকরি পেয়েছিল, তাদের চাকরি বাতিল করেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, এবং অবশ্যই তার সহযোগী হিসাবে বলা যেতে পারে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের নাম। বহু মামলা, আজকে রাজ্য সরকারি কর্মচারীরা সেই 2016 সাল থেকে লড়াই করে যাচ্ছে, কখনো স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল, কখনো কলকাতা হাইকোর্ট এবং সর্বোপরি সুপ্রিম কোর্ট, এবং সেই সুপ্রিম কোর্টে গিয়ে সেই রাজ্য সরকারি কর্মচারীদের যে অধিকার, সেই অধিকার তিনি নিয়ে এসছেন। তিনি আইনি লড়াইয়ের মধ্যে দিয়ে সেই অধিকারকে প্রতিষ্ঠিত করেছে যে রাজ্য সরকারি কর্মচারীদের যে মহার্ঘ ভাতা, সেটা তাদের দয়ার দান নয়, সেটা তাদের সাংবিধানিক অধিকার। এটা তিনি প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন আইনের মধ্যে দিয়ে। সেই বিকাশ রঞ্জন ভট্টাচার্য বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং অবশ্যই এ রাজ্যের যে নতুন জোটের যে জল্পনা চলছে, অর্থাৎ একদিকে আইএসএফ এবং শুধু তাই নয়, বামফ্রন্ট এবং তার সাথে সহযোগী হতে পারে যারা মূলত এ রাজ্যে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি বিরোধী, সেই সমস্ত রাজনৈতিক দলকে নিয়েই গঠিত হচ্ছে এই মহাজোট, এই মহাগঠবন্ধন। যে গঠবন্ধনের মুখ হতে চলেছেন অবশ্যই বিকাশ রঞ্জন ভট্টাচার্য। এর আগের ভিডিওতে আমরা বলেছিলাম যে নতুন তরুণ তুর্কির ব্রিগেড তৈরি হয়েছে, সেই ব্রিগেডের একেবারে প্রথম সারিতে রয়েছে সেই নন্দীগ্রামের তরুণ তুর্কি নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। যে মীনাক্ষী মুখোপাধ্যায়কে সামনে রেখে তরুণ ব্রিগেড এই 26-এর বিধানসভা নির্বাচনে ঝাঁপিয়ে পড়ছে, এবং তার পরের সারিতে রয়েছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। যে বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে সামনে রেখেই মূলত জোটের মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী হিসাবে তারা এগিয়ে নিয়ে যাবে। তারা বলবে যে 2011 সালের আগে এ রাজ্যে বামফ্রন্ট সরকার সাধারণ মানুষকে কতটা কি দিতে পেরেছিল। অবশ্যই যে কোনো সরকার দীর্ঘদিনে থাকলে তার বিরুদ্ধে অভিযোগ তো ওঠেই।
কিছু ঘটনা ঘটেছে, কিছু ঘটনা সমাধান হয়েছে, কিছু ঘটনা সমাধান হয়নি। কিন্তু একথা কি অস্বীকার করতে পারেন 2011 সালের পর থেকে 2026 সাল পর্যন্ত এ রাজ্যে একটা শিল্প বা একটা কলকারখানা তৈরি হয়েছে? একটা কোনো ভারী শিল্প বা ছোট মাঝারি শিল্প হয়েছে? হয়নি। যা হয়েছে 34 বছরের সেই সিপিএম সরকারের আমলেই হয়ে গেছে। তারপরে একটার পর একটা কারখানা বন্ধ। আজকে কারোর বাড়িতে লোডশেডিং হয় না, আর যদি লোডশেডিং হয় তাহলে সেটা কলকারখানার জন্য নয়। আজকে যে লোডশেডিংটা হয় সেটা কলকারখানার জন্য নয়। আজকে যে লোডশেডিংটা হয় সেটা বিপুল পরিমাণের এসি চলছে, পাখা চলছে, গরমকালেই মূলত এটা আমরা দেখতে পাই। এবং এক একটা ফ্ল্যাটে যদি 8টা থাকে ফ্ল্যাট, তাহলে 8 দুগুণে 16 থেকে 20টা পর্যন্ত এসি লাগানো হয়। কিন্তু সেটা একটা সময় বিদ্যুৎ চলে যেত। যারা 90 দশকের ছেলে মেয়ে তারা জানেন, বিদ্যুৎ চলে গেলে অন্তত ঘন্টা 2-3 আগে বিদ্যুৎ আসতো না। অনেকেই হয়তো সেই সময় কংগ্রেস ছিল প্রধান বিরোধী, কংগ্রেস হয়তো তখন বলতো এটা অন্ধকারের সরকার। কিন্তু অস্বীকার করার তো কোনো জায়গা নেই যে সিপিএম 34 বছর রাজত্ব করেছিল বলে বক্রেশ্বরে তাপবিদ্যুৎ কেন্দ্র হয়েছে, হলদিয়া পেট্রোকেমিক্যাল হয়েছে, নিউ টাউনে, রাজারহাট নিউ টাউনে যেখানে আইটি হাব হয়েছে, যেখানে তরুণ ছেলেমেয়েরা প্রতিদিন চাকরি করছে, হাজার হাজার লক্ষ লক্ষ ছেলেমেয়েরা তারা চাকরি করছে। সেই সিপিএমই 2011 সালের আগে এই বাংলার মাটিতে টাটা গোষ্ঠীকে ধরে নিয়ে এসেছিল। কিন্তু সেই টাটা গোষ্ঠীর হাত ধরেই হয়তো বাংলা শিল্পায়নের পথ দেখতে পারেনি দেখতে। তুমুল বিরোধিতা, বারবার তৎকালীন প্রয়াত রাজ্যের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, তিনি রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আহ্বান জানিয়েছিলেন, আসুন বৈঠকে বসুন, কি সমস্যা হয়েছে সেটা সমাধান করব বৈঠকের মধ্যে দিয়ে, আলোচনার মধ্যে দিয়ে সমাধান চাইছি। কিন্তু কেউ তখন শোনেনি। আর আজকে সেই সিঙ্গুরের মাটিতে এখন খাঁকা করছে। সেই সিঙ্গুরের মাটি যেটা একটা নবীন প্রজন্মকে স্বপ্নের আকাশে উড়িয়ে নিয়ে যেতে পারত, সেই সিঙ্গুর এখন জনমানব শূন্য, শ্মশানের শূন্যতা ছাড়া আর কিছুই নেই সিঙ্গুরে। ইচ্ছুক অনিচ্ছুক কৃষক আজকে তারা জোট বাঁধলেও আজকে তারা কি হারিয়েছে সেটা তারা বুঝতে পেরেছে। সেদিনের অনিচ্ছুকরা আজকে তারা বলছেন হয়তো সেদিন আলোচনা করে মিটিয়ে নিলেই হয়তো তার বাড়ির ছেলেটা বা মেয়েটা এই টাটার কারখানায় চাকরি করতে পারত। ফলে সেই সিপিএম শূন্য হয়ে গিয়েছে। কিন্তু এটা তো প্রতিটা মানুষই জানে, শূন্য থেকেই মানুষ শুরু করে। জীবনের লড়াই যেখান থেকে শুরু হয় সেটা শূন্য থেকেই শুরু হয়। যে কোনো তরুণ ছেলে মেয়ে হোক, যে কোনো মানুষ ব্যবসা করতে হোক, যে কোনো ক্ষেত্রে তাকে শূন্য দিয়েই শুরু করতে হয়। চাকরিতে যে প্রথম দিন তাকেও কিন্তু শূন্য দিয়েই শুরু করতে হয়, তারপরেই তো তার ধীরে ধীরে অভিজ্ঞতা হয়। অবশ্যই বামেরা শূন্য দিয়েই শুরু করবে, এবং সেই শূন্য দিয়ে শুরু করার জন্য মূলত আজকের এই ব্রিগেড তৈরি হয়েছে, যে ব্রিগেডে মীনাক্ষী মুখোপাধ্যায়, সৃজন চক্রবর্তী থেকে শুরু করে কারা নেই, দীপশিতা আছে। কিন্তু সেই তরুণ ব্রিগেডের মধ্যেও বিকাশ রঞ্জন ভট্টাচার্য যেমন রয়েছে, মোহাম্মদ সেলিম যেমন রয়েছে সুজন চক্রবর্তী, তন্ময় ভট্টাচার্যদের মতন প্রবীণ বর্ষিয়ান রাজনৈতিক ব্যক্তিত্বরা। তাই স্বাভাবিকভাবেই 2026-এর বিধানসভা নির্বাচনের একেবারে দোরগোড়ায় এসে বামেদের, অর্থাৎ বামেদের যে জোট, যে গঠবন্ধন, সেই গঠবন্ধনের পদপ্রার্থী, মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য 2026-এর বিধানসভা নির্বাচনের আগে একের পর এক আদালত থেকে উপহার এনে দিয়েছে এ রাজ্যের মানুষের জন্য। 26,000 চাকরি যদি সেদিন বাতিল না হতো, তাহলে কারা অযোগ্য, কারা টাকার বিনিময়ে চাকরি পেয়েছে, আজও বিষয়টা অন্ধকারে থাকতো। আজকে পার্থ চট্টোপাধ্যায় জেলে যেত না, মানিক ভট্টাচার্য জেলে যেতে হতো না,
যদি না বিকাশ ভট্টাচার্য থেকে ফিরদৌস শামীমরা তারা সেদিন লড়াইয়ের ময়দানে নামতো না। তারা নেমেছিলেন এবং তার ফল পেয়েছে। আজকে প্রাথমিকে 32,000, যে 32,000 নিয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সমস্তটা বাতিল করে দিলেও সেখানেও কিন্তু ডাল চাল আলাদা করা যাচ্ছে না। সেখানেও সোর্সের মধ্যে লুকিয়ে রয়েছে সেই অযোগ্য, সেই অর্থের বিনিময়ে চাকরি পাওয়া এরকম সংখ্যাও আছে। বিচারপতি তপব্রত চক্রবর্তী তার কি পর্যবেক্ষণ নিশ্চয়ই আপনারা জানেন। এত বছর ধরে চাকরি করছে, চাকরি হারালে তাহলে কি হবে সেটা তো আলাদা ব্যাপার, কিন্তু সেই 32,000-এর মধ্যে লুকিয়ে রয়েছে সেই অযোগ্য যারা সাদা খাতা জমা দিয়েছিল, যারা অর্থের বিনিময়ে চাকরি পেয়েছিল। তাই বিকাশবাবুদের যে লড়াই, সেই লড়াইয়ের কোনো রকম কোনো খাদ নেই। এবং শুধু তাই নয়, দীর্ঘ বছরের পর বছর ধরে সরকারি কর্মচারীরা যে শাসক দলের সরকারকে যারা চালাচ্ছে, সেই সরকারি কর্মচারী আমলারা যারা মূলত তাদের সাংবিধানিক যে অধিকার, সেই অধিকার থেকে বঞ্চিত হয়েছিল, আজকে সেই অধিকার পাইয়ে দিয়েছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং তার টিম। তাই জোট মনে করছে, বামেদের যে জোট, সেই জোট মনে করছে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মতন একটা স্বচ্ছ এবং আইনি জায়গা থেকে তিনি একজন ভালো আইনজীবী, এবং শুধু তাই নয়, তার প্রশাসন চালানোর মতো ক্ষমতা রয়েছে। তাই বিকাশ রঞ্জন ভট্টাচার্য যদি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী হয়, তাহলে এক্ষেত্রে কেউ কোনো রকম তার প্রতিবাদ করবে না। এবং আলিমুদ্দিন ইতিমধ্যেই এই বিষয়টা নিয়ে জোর চর্চা শুরু করেছেন, এবং আলিমুদ্দিনের অন্দরের যা খবর, ইতিমধ্যেই বামেদের যারা শরিক, অর্থাৎ সিপিএমের যারা শরিক রয়েছেন, প্রত্যেকের সাথে বৈঠক হচ্ছে, কথা হচ্ছে, রাজ্য কমিটি থেকে কেন্দ্রীয় কমিটি, প্রতিটা জায়গায় কিন্তু এই আলোচনাই চলছে বিকাশ রঞ্জন ভট্টাচার্যই জোটের মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী।